রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জন্য এবং রাজনৈতিক গোঁয়ার্তমির জন্য গোটা পশ্চিমবঙ্গবাসীকে দাম দিতে হচ্ছে। এর প্রমাণ আপনাদের দেব। গত দিনে যে বাজেট পেশ করা হয়েছে, নির্মলা সীতারামন যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে, এবং আপনারা শুনেছেন একেবারে টিভি শো থেকে শুরু করে সংবাদ মাধ্যমে যেখানে লেখা হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে উপচে দেওয়া হয়েছে বাজেট বরাদ্দে, সেখানে পশ্চিমবঙ্গের ঝুলিতে শূন্য। এই দিকটা যেমন সকলে হাইলাইট করেছেন, তেমনি একই সঙ্গে ওই সমস্ত মিডিয়ারা হাইলাইট করেননি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গোঁয়ার্তমি পশ্চিমবঙ্গবাসীকে একেবারেই তার মূল্য চোকাতে হচ্ছে। যে কাজটা নীতিশ কুমার কিংবা চন্দ্রবাবু নাইডু তাদের রাজ্যের জন্য করতে পারেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিনই আমাদের জন্য করতে পারবেন না, শুধুমাত্রই তার তোষণের রাজনীতি এবং ভুল সিদ্ধান্তের জন্য আজকেই আপনাদের সামনে দেখাবো। তার পাশাপাশি দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখলেন। তিনি শুভেন্দু অধিকারীর একটা উক্তি তুলে দিয়ে বাজেটকে অ্যানালিসিস করলেন। শুভেন্দু অধিকারী যে বক্তব্য বলেছিলেন সেই বক্তব্য তুলে ধরে নির্মলা সীতারামনের এই বাজেটকে অ্যানালিসিস করলেন। আর আপনাদের জানাটা এই কারণেই জরুরি যে এই বাজেট আসলে আমার আপনার কতটা লাভ হলো, বা এই তৃণমূল কংগ্রেসের উপস্থিতি পশ্চিমবঙ্গবাসীর জন্য কতটা সুখকর, সেটাও আজকে আপনাদের সামনে বলবো, যেটা আপনাদের শোনাটা হয়তো অত্যন্ত জরুরি। পাশাপাশি যে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটের তীব্র সমালোচনা করছেন, সেই দিনই কাকতালীয়ভাবে আবার রাজ্য সরকার দুর্গাপুজোতে ক্লাবগুলোকে অনুদানের পরিমাণ আরও বেশ কিছুটা বাড়িয়ে দিল। আর এই তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো আজকের পর্বে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। আচ্ছা, প্রথমেই আপনাদের শোনাতে চাইবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া। অত্যন্ত ইন্টারেস্টিং একটি প্রতিক্রিয়া, তার কারণ তিনি শুভেন্দু অধিকারীর একটি বক্তব্যকে কোট করেছেন এই বাজেটকে বিশ্লেষণ করতে গিয়ে। তিনি বলছেন এই বাজেটটা হচ্ছে জো হামারা সাথ হাম উনকে সাথ। শুনুন তিনি কি বলেছিলেন। ধারাবাহিক লাঞ্ছনা মঞ্চ তো আপনারা বারে বারেই দেখেছেন। এই নিয়ে বিশদে কালকে আমার হাউসে যা বলার বলবো, আমি আলাদা করে কিছু বলছি না। দলের তরফ থেকে যা বলার বলা হবে। এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট উইথ জিরো গ্যারেন্টি, জিরো ওয়ারেন্টি। আর বেঙ্গলের জন্য দাদা, বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে। বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে বিজেপি। এ তো নতুন কিছু নয়। এই যে 12টা সাংসদ পাঠিয়েছে, আজকে কি নেট ফল শূন্য। শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে কথাটা বলেছিল, জো হামারে সাথ হাম উনকে সাথ, তো প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে, অন্য রাজ্যকে দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। যে বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছিল, দিশা দেখিয়েছিল সমস্ত দেশকে, সেই বাংলাকে যারা বঞ্চিত করে রাখছে, বাংলার মানুষ আবার জবাব দেবে। শুনলেন বন্ধুরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারেই শুভেন্দু অধিকারীর একটা কোটেশনকে ফলো করে বললেন এটাই তো কার্যত কেন্দ্রীয় সরকার ফলো করছে, জো হামারি সাথ হাম উনকে সাথ। অর্থাৎ তারা বলার চেষ্টা করেছে যে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী এবং চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তাদের জন্য এই বাজেটে ঢালাও বরাদ্দ করা হয়েছে। সেটা বন্যা থেকে হতে পারে, যে কোনো ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং কিংবা হসপিটাল বা এয়ারপোর্ট নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে একেবারে ঢালাও অর্থ বরাদ্দ করা হয়েছে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য। এবং সত্যি আপনারা যদি বাজেট দেখেন, একথা কিন্তু আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সহমত পোষণ করছি যে এই বাজেটের একটা বড় অংশ কিন্তু বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ করা হয়েছে। এই প্রসঙ্গে আপনাদের উত্তর দেবো, কিন্তু তার আগে আপনাদের দেখাতে চাইবো, আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন শুভেন্দু অধিকারীর কথা কোট করে, জো হামারে সাথ হাম উনকে সাথ, এটা তো আমাদের রাজ্য সরকারও ফলো করে নাকি? আচ্ছা, আপনাদের মনে করিয়ে দিতে চাইবো ছোট্ট একটা এই রাজ্য সরকারের বাজেটের একটা তথ্য তুলে ধরে। এই রাজ্য সরকারের বাজেট চন্দ্রিমা ভট্টাচার্য যেটা প্রকাশ করেছিলেন 2024-25 অর্থবর্ষের জন্য, সেখানে মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশনের জন্য 5,530 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছিল। ভাবুন একবার, মাদ্রাসা শিক্ষা যেখানে আসাম গভর্নমেন্ট তুলে দিচ্ছে, যেখানে তারা বলছে যে রাজ্যে একই রকম শিক্ষা ব্যবস্থা থাকবে, সেখানে এই রাজ্যের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মাদ্রাসা এডুকেশনের জন্য 5,530 কোটি টাকা বরাদ্দ করেছে। তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা সূত্র ধরে বলতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই সূত্রই মেনে চলেন যেটা শুভেন্দু অধিকারী বলেছিলেন, যে জো হামারা সাথ হাম উনকে সাথ। এটা তো একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত বাজেট নীতির প্রতিফলন আপনারাও দেখতে পাচ্ছেন। এটা গেল প্রথম তথ্য।
এবার আসুন চলে যাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। তিনি বলেছেন যে একেবারে ইউজলেস বাজেট, এবং তিনি বলেছেন এর কোনো দিশা নেই। এক্স্যাক্টলি তিনি কি বলেছেন আসুন তার বক্তব্যটা শুনি, তারপরে আসছি আলোচনায়। অ্যান্টি পিপল অ্যান্ড অ্যান্টি পুয়ার। এই বাজেট হচ্ছে গরিবের বাজেট নয়, জনগণের বাজেট নয়, জনসাধারণের বাজেট নয়। একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে। ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট। আমাদের 1,75,000 কোটি টাকা না কমানো আছে, 1,71,000 crores pending with the central government. Nothing is been given to us. Central government हमारा उसका पास पड़ा है 1,71,000 रुपीज, लेकिन इसमें एक पैसा भी नहीं दिया गया। उपरंतु बंगाल को वंचित किया है। এই ছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য, এবং তিনি বলেছেন এটা কার্যত ইউপি এবং অন্ধ্রপ্রদেশের গভর্নমেন্টের বাজেট, অর্থাৎ এনডিএ সরকারের দুই শরিক, যুগ্ম শরিক, যাদের জন্য এনডিএ সরকার গঠন করতে পেরেছে তাদেরকে খুশি করার বাজেট বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এবার আপনাদের সামনে আমার প্রশ্ন হচ্ছে, দেখুন যে আমরা যতই পল্টুরাম বলি না কেন নীতিশ কুমারকে, তিনি আসলে বিহারবাসীর জন্য যতই তিনি পাল্টি মারুন না কেন, কিন্তু বিহারবাসীর জন্য আদতে তিনি ভালো কাজটাই করছেন। তার কারণ এমন কিছু তিনি রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন তাতে আদতে বিহারবাসীরই মঙ্গল হচ্ছে, এটা তো প্রমাণিত। যে তিনি যদি বিজেপি সরকারের সঙ্গে হাত না মেলাতেন ইন্ডি জোট ছেড়ে, তাহলে আমি তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের কথা ধরেই মেনে নিচ্ছি যে শরিক দল হিসাবে তাদেরকে বরাদ্দ বেশি করা হয়েছে, অর্থাৎ বিহারবাসীর জন্য নীতিশ কুমার বেশি বরাদ্দ আদায় করে নিতে সম্ভব হয়েছেন এবং বিহারবাসীর মঙ্গলার্থে তিনি রাজনীতি করেছেন, এটাই তো তিনি প্রমাণ করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস সেটাই মানছে। এবং চন্দ্রবাবু নাইডুর কথাও যদি ভাবি, যে ভাবুন মাত্র 16টা সিট পেয়েছে চন্দ্রবাবু নাইডু এবং 12টা সিট পেয়েছে জেডিইউ নীতিশ কুমার। এই 12 এবং 16টা সিট নিয়ে তারা যদি বেশিরভাগ বরাদ্দ আদায় করে নিতে পারে, ছিনিয়ে নিতে পারে তাদের রাজ্যবাসীর জন্য, আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এমন একজন পলিটিশিয়ান যিনি 29টা সিট পেয়েছেন অথচ বাংলার ভাড়ারে কিছু আনতে পারলেন না। তার মানে ভাবুন আমাদের অধিনায়ক এমন আমরা চুজ করেছি যিনি কেন্দ্র থেকে বাংলার জন্য বরাদ্দই আনতে পারলেন না। আমি যদি তৃণমূল কংগ্রেসের তথ্যই মেনে নিই যে যেহেতু শরিক গভর্নমেন্ট, সেই কারণেই তাদেরকে বা তাদের রাজ্যের জন্য বেশি বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার, এটা যদি আমি মেনেও নিই, তার মানে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেটার পলিটিশিয়ান। সেই কারণেই তারা পাল্টি মেরে তারা এমন একটা রাজনৈতিক দলের সঙ্গে এই মুহূর্তে রয়েছে যে দলের জন্য তারা বিহারবাসীর জন্য বা অন্ধ্রপ্রদেশবাসীর জন্য সব থেকে ভালো সুবিধা কি হয় সেই ব্যবস্থাটা তিনি করতে পেরেছেন বা তারা করতে পেরেছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র এই গোয়ার্তমির জন্য কিন্তু সেটা করতে পারলেন না। এবার আপনি বলতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো পাল্টি মারেন না, যারা এই কথা বলছেন তারা ভুলেই গেছেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একসময় দুবার এনডিএ জোটের শরিক ছিলেন। যখন অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্ট ছিল, দুবারের শরিক ছিল, সেই গভর্নমেন্টের শরিক ছিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী যে পাল্টি মারেন, কারণ এনডিএ থেকে ইউপিএতে বারবার তিনি পরিবর্তন করেছেন এমন ইতিহাসও রয়েছে, কিন্তু তার এই পরিবর্তনের পলিটিক্সটা সবসময় তিনি যাতে ক্ষমতায় থাকেন এই কেন্দ্রিক হয়ে থাকে। অথচ দেখুন যে নীতিশ কুমারকে আমরা পল্টুরাম বলি, পাল্টিবাজ বলি, তিনি আদতে কাজের কাজটা করে দেখালেন যে এমন সময়ে তিনি দল পরিবর্তন করলেন এবং বিহারবাসীর জন্য সব থেকে বেশি বরাদ্দ তিনি কনফার্ম করতে পারলেন। এবং আপনাদের কথাই বলছি, ইন্ডি জোটের কথাই বলছি, বাধ্য হলো কেন্দ্রীয় সরকার বিহারবাসী অন্ধ্রপ্রদেশবাসীর জন্য সব থেকে বেশি বরাদ্দ করতে। মাত্র 12টা সিট এবং 16টা সিট নিয়ে বিহার এবং অন্ধ্রপ্রদেশ যে কাজটা করে দেখাতে পারলো, তাদের থেকে ডবল সিট নিয়ে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কিচ্ছু করতে পারলো না পশ্চিমবঙ্গবাসীর জন্য। আর পশ্চিমবঙ্গবাসীর বোধহয় এবার দেখা উচিত যে রাজনৈতিক নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুর থেকে কতটা সফল, সেটা আজকের ঘটনা বা এই বাজেটের ঘটনায় কিন্তু আপনাদের সামনে একেবারে প্রকাশ করে দিচ্ছে। এবং আরো একটা কথা আপনাদের বলতে চাই, সেটা আপনারা সহমত হবেন কিনা বলবেন, যে ধরুন তর্কের খাতিরে যে ইউপিএ ক্ষমতায় আসলো, অর্থাৎ ইন্ডি জোট কোনোভাবে ক্ষমতায় আসলো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কোনো একটা মন্ত্রিত্ব পেলেন, আপনার কি মনে হয় যে তৃণমূল কংগ্রেস 5 বছর সেই সরকারের সঙ্গে থাকবেন? এটা কি আপনারা বিশ্বাস করেন?
তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার খামখেয়ালি রাজনীতিপনার পরিচয় দিয়ে এসেছেন। একেবারে বিভিন্ন ক্যাবিনেট মিনিস্ট্রি তিনি ছেড়ে চলে এসেছেন, বারবার দল পরিবর্তন করেছেন। তাই যদি ইন্ডিজোট কোনোদিন ক্ষমতায়ও চলে আসে, আমার এটা অন্তত বিশ্বাস হয় না যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সকলকে মানিয়ে নিয়ে, সকলকে মিলিয়ে মিশিয়ে একেবারেই তিনি দেশ চালাবেন। এই রকম জায়গায় সবার শর্ত তিনি মেনে নেবেন, এইটা আমার বিশ্বাস হয় না। অর্থাৎ তখনও কিন্তু বাংলা লুজারই হবে। ইন্ডিজোট কোনো ক্রমে যদি পরের বারে ক্ষমতায়ও আসে, আমার কথা আপনারা মিলিয়ে নেবেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবার আগে ওই জোট থেকে বেরিয়ে চলে আসবে। বিভিন্ন কারণে মনের মিল হচ্ছে না বা যা কিছু হচ্ছে না বলে কিন্তু তিনি সর্বাগ্রে বেরিয়ে এসে কার্যত বঙ্গবাসীর জন্যই সেই দুঃখটাই নিয়ে আসবেন। কাজেই পশ্চিমবঙ্গবাসী কোন অধিনায়ককে নির্বাচন করেছেন খেলার জন্য, এটা কিন্তু রাজ্যবাসীকে ভেবে দেখার দরকার রয়েছে। ওই খেলা হবে স্লোগান দিয়ে লাভ নেই। অ্যাকচুয়ালি মাঠে যখন খেলাটা হচ্ছে তখন কোন দল ভালো খেলছে দেশের মধ্যে, সেটা কিন্তু এই বাজেটের সময় পরিষ্কার হয়ে গেল। এবার আপনাদের বলবো, তৃণমূল কংগ্রেস কিন্তু ওই রাজ্যের মধ্যে খেলাটা ভালোই খেলতে পারে। তার কারণ দেশের বাজেট নিয়ে যতই তারা সমালোচনা করুক না কেন, রাজ্যে যখন ডিএ দিতে পারে না কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান হারে, কিংবা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে পারে না, পেট্রোল ডিজেলের যে 1 টাকা মাত্র ছাড় দিয়েছিল সেই 1 টাকা ছাড় যখন তুলে নিতে হয়, শিক্ষক নিয়োগের চাকরির অনিয়ম থেকে শুরু করে আমাদের স্টেট গভর্নমেন্টের কোনো চাকরি দিতে পারে না এই রাজ্য সরকার, তখন আবার দেখুন ক্লাবগুলোকে আরো একবার অনুদান বাড়িয়ে দেওয়া হলো। বছর বছর অনুদান বাড়িয়ে দেওয়া হচ্ছে। গত বছর ছিল 75,000 টাকা, এবারে বাড়িয়ে ওটাকে 85,000 টাকা করে দেওয়া হলো এবং আগামী বছর ওটাকে 1 লাখ টাকা করে দেওয়া হবে, এমনটাও জানিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। অর্থাৎ যিনি কেন্দ্রীয় বাজেট নিয়ে এত সমালোচনা করছেন, সেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবার ক্লাবগুলোকে এইরকম কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা ব্যয় করে যাচ্ছেন এবং প্রত্যেকবার এই খাতে বরাদ্দ বাড়িয়ে তুলছেন। এবং কেনই বা বরাদ্দ বাড়াবেন না? যেভাবে তৃণমূল কংগ্রেসকে জেতার জন্য এই প্রত্যেকটি ক্লাব সাহায্য করে নির্বাচনের সময়, তার প্রতিদান কিন্তু দেওয়ার একটা দায়বদ্ধতা হয়তো তৃণমূল কংগ্রেসের থেকেই যায়। সেই কারণেই কিনা জানি না প্রত্যেকবার এই অনুদান বেড়েই চলেছে। আসুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি কি ছাড় দিলেন আপনারা শুনুন। বিদ্যুৎ বিলে গতবার ছিল 66.66%, এবারে তা বেড়ে হলো 75%, এবং ক্লাবগুলিকে অনুদানের পরিমাণ 85,000 টাকা করা হলো। আগাম ঘোষণা করা হলো পরের বার এটাকে 1 লাখ করে দেওয়া হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা দীর্ঘ বক্তব্য শুনুন আপনারা। এবার আপনারা যেটা শোনবার জন্য বসে আছেন, কিছু শোনার জন্য বসে আছেন কি? ঠিক, এটা কি শাশ্বত আপনাদের চাকরি দিয়ে গেছে নাকি? গভর্নমেন্টকে জানেন তো, আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি, বাংলার ভাগ্যে জুটেছে শূন্য। অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না, ভুলি না। আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করা হয়েছিল, এবারেও সেটা বজায় থাকবে। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 2/3 মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি। আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো, কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত? এবারে তাহলে একটু 50 করে দিই। জেলাগুলো কি বলছে? ব্লকগুলো কি বলছে? পুজো কমিটি কি বলছে? এই এক কি সবসময় অতটা লাফি বাড়ানো যায়? আস্তে আস্তে ওঠো, স্ল্যাব আছে না। প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগের আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে।
ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে। বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন, কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা, আপনাদের কারো কাছে চাইতে হয় না, লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সরশিপ করে। সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো, যা দিতে পারলাম এটাই তো সব নয়, আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে, সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন। কাজেই আমাদের নিজেদেরও অনেক কিছু আছে, সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন। কাজেই এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনও বলে রাখলাম, আগামী বছর এটা 1 করে দেবো, ঠিক আছে? 2 বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম ইন অ্যাডভান্স। সুতরাং ভালো করে করুন, সুন্দর করে করুন, সবাই সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন। শুনলেন বন্ধুরা, এত কিছু জানার পর, এত সবকিছু পর্বটি শোনার পর এবার আপনাদের কি মনে হলো যে পশ্চিমবঙ্গবাসী হিসেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরাট মাপের পলিটিশিয়ান বলা হয়, একেবারেই দেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পলিটিশিয়ান বলা হয়। সেখানে দেখুন আজকে কিন্তু গোলটা করে দিল নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। জানি না তাদের রাজ্যে কতটা হাইলাইট করে তাদের মিডিয়া, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মতো করে তাকে বা তাদেরকে হাইলাইট করা হয় কিনা। তাদের তো বেশ বদনামি রয়েছে পল্টুরাম বা পাল্টিবাজ বলে, অথচ কাজের সময় ঠিক গোলটা তারা করে চলে গেলেন। নিজেদের রাজ্যের জন্য কিভাবে অর্থ বরাদ্দ করতে হয় সেটা তারা দেখিয়ে দিতে পারলেন মাত্র 12টা সিট নিয়ে, মাত্র 16টা সিট নিয়ে। আর সেখানে আমাদের রাজ্যের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার 29টা সিট পেয়েছে, থার্ড লার্জেস্ট। এই 29টা সিট পেয়েও বাংলার বরাদ্দ, বাংলার ভাড়ারে শূন্য, অর্থাৎ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গবাসীর জন্য রাজনৈতিক নেত্রী হিসাবে কিছুই করতে পারলেন না। আমি কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করলাম, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কি করলেন? নীতিশ কুমার তো দেখিয়ে দিলেন, চন্দ্রবাবু নাইডু তো দেখিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন রাজ্যবাসীর জন্য? এই প্রশ্নের উত্তরটা আপনারাই ভাবুন, যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক তারাও ভাবুন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের মতো করে বা অন্ধ্রপ্রদেশের মতো করে পশ্চিমবঙ্গের বরাদ্দ কিছু বাড়াতে পারলেন কি? তার রাজনৈতিক অবস্থান এমন একটা জায়গায় বারবার পশ্চিমবঙ্গকে সেই বঞ্চনারই শিকার হতে হয়। এবং আগামী দিনে ইউপিএ গভর্নমেন্ট যদি কোনোদিন ফর্ম করে, তাহলেও আমার প্রেডিকশন মুখ্যমন্ত্রী এমন কিছু পদক্ষেপ নেবেন, তখনও কিন্তু বাংলাকে ওই বঞ্চনার শিকারই হতে হবে। তার কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গোয়ার্তুমির জন্য পশ্চিমবঙ্গের মানুষকে এর মূল্য চোকাতে হচ্ছে। যদি সহমত হন লিখে জানাবেন, যদি দ্বিমত হন তাহলেও লিখে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।